আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে গ্রামারের বেসিক কিছু জিনিস নিয়ে আবারও হাজির হয়েছি। আজকের গ্রামেটিক্যাল পয়েন্ট হবে পার্টস অফ স্পিচ। সো লেটস স্টার্ট। পার্টস অফ স্পিচ গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং এটাকে শিখতে গেলে সামান্য কিছু বেসিক জিনিস জানা প্রয়োজন। তো আমি বেসিক কিছু আলোচনার পর আমি মূল অংশে যাব। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। ওকে, প্রথমত জানতে হবে লেটার। সো হোয়াট ইজ লেটার? আমরা সবাই জানি যে লেটার হচ্ছে একটা সংকেত বা চিহ্ন, যার মাধ্যমে আমরা লিখে মনের ভাব প্রকাশ করতে পারি। তো লেটার আমরা যখন চিনি, এই লেটারগুলো দিয়ে আসলে তৈরি হয় ওয়ার্ড। এই জন্য আমাদের জানতে হবে যে লেটারের কি কি দিয়ে ওয়ার্ড তৈরি হয়। তো লেটার যখন জানবো তখন আমরা জানতে পারবো ভাওয়েল আর কনসোনেন্ট। ভাওয়েল কি? ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ। এই এ ই আই ও ইউ এবং তার সাথে কনসোনেন্ট, এই দুটার সমন্বয়ে যে কোনো ওয়ার্ড তৈরি হয়। এই জন্য যদি আমরা ভাওয়েল কনসোনেন্ট চিনি, তবে আমরা একটা ওয়ার্ড তৈরি করতে পারবো। আর এই ওয়ার্ড যখন তৈরি হয়, একটা ওয়ার্ড তৈরি হওয়া মানে শুধু এমনি লেখা নয়, এর অর্থ থাকতে হবে। এই জন্য একটা ওয়ার্ড হতে হবে মিনিংফুল। যদি এমন একটা ওয়ার্ড হয় যার অর্থ রয়েছে, সেটাই শুধুমাত্র গ্রামারের আলোচনার যোগ্য ওয়ার্ড হিসেবে আমরা বিবেচনা করি। তাহলে ওয়ার্ড তৈরির জন্য আমাদের দরকার হয় ভাওয়েল কনসোনেন্ট। ভাওয়েল কনসোনেন্ট আসে লেটার থেকে। আর এই ওয়ার্ডের মিনিং থাকতে হবে। ঠিক আছে? এই ওয়ার্ড পর্যন্ত আমরা যখন জানি, তারপর এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা জানি যে একটা সেন্টেন্স তৈরি হয়, বাক্য তৈরি হয়। একটা বাক্য বা সেন্টেন্স তৈরি করতে গেলে তাতে অর্থ থাকতে হয়। যেমন আমরা যদি বলি এ বার্ড ইজ ফ্লাইং, যদি আমরা এই ধরনের সেন্টেন্সটাকে বলি ফ্লাইং ইজ এ বার্ড, তাহলে এটার অর্থটা ঠিক থাকবে না। অতএব এ বার্ড ইজ ফ্লাইং, তখন অর্থটা ঠিক থাকে। ঠিক এইরকম আরেকটা যদি উদাহরণ দিই সহজ, যে আই ইট রাইস। আমরা যখন আই ইট রাইস বলি তখন এর অর্থ একটা থাকে, কিন্তু আমরা যদি এটাকে বাংলার সাথে চিন্তা করে বলি আমি ভাত খাই, আই রাইস ইট, এটা আসলে গঠনগত দিক দিয়ে ঠিক হচ্ছে না। অতএব একটা সেন্টেন্স হতে গেলে তাতে একটা অথবা একটার বেশি ওয়ার্ড হতে হবে, এটা একটা শর্ত। আরেকটা হচ্ছে উইথ মিনিংফুল স্ট্রাকচার, অর্থাৎ গঠনগত দিক দিয়েও তার অর্থ থাকতে হবে। তাহলে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সেটাতে গঠন ঠিক থাকতে হবে এবং পাশাপাশি অর্থও ঠিক থাকতে হবে। তো যাক, আমরা এখানে যে আলোচনাটা করলাম সেটার মূল উদ্দেশ্য ছিল যে পার্টস অফ স্পিচ শেখা। আসলে পার্টস অফ স্পিচটা শিখতে গেলে পার্টস অফ স্পিচ চলে আসে কোনো সেন্টেন্স থেকে। এই জন্য আমরা সেন্টেন্সকে যেভাবে তৈরি করলাম সেটা হলো লেটার থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে সেন্টেন্স। এইবার আমরা মূল আলোচনায় যাব যে একটা সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচটা আসলে কি। ঠিক আছে, আমরা এখন পার্টস অফ স্পিচের মূল আলোচনায় চলে যাচ্ছি। পার্টস অফ স্পিচ আমরা যদি এটাকে বলি, এভরি ওয়ার্ড ইউজড ইন এ সেন্টেন্স ইজ কল্ড পার্টস অফ স্পিচ। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা প্রতিটা শব্দকেই বলা হয় পার্টস অফ স্পিচ। তাহলে সেন্টেন্স যখন আসে ঠিক তখনই সেন্টেন্স থেকেই আমরা পার্টস অফ স্পিচগুলো খুঁজে বের করতে পারি। অতএব এই সেন্টেন্স থেকে আমরা কিভাবে পার্টস অফ স্পিচ খুঁজে পাই অথবা পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি, সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে আমরা যে পার্টস অফ স্পিচগুলো পাই সেগুলোকে মোট 8 ভাগে ভাগ করা হয়েছে। 8 ভাগে ভাগ করা হয়েছে। ওকে, দেখি আমরা সেগুলোর নাম।
প্রথমত হচ্ছে নাউন। তাহলে নাউনটা কি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম, অর্থাৎ নাউন একটা সেন্টেন্সের মধ্যে সেইটাই হবে যেটা কোনো কিছুর নাম বুঝাবে। আর নাউন বলতে আমরা বুঝতে পারি যে কোনো ব্যক্তির নাম, কোনো দেশের নাম, কোনো প্রাণীর নাম, যেটাকে আমরা নাম ধরে ডাকি। আমাদের মানুষ যারা আছি প্রত্যেকের এক একটা করে নাম আছে, এই প্রতিটা নামই এক একটা হচ্ছে নাউন। তাহলে নামের জন্য একটা নাউন আছে, আরেকটা আছে কোনো জাতির জন্য। যেমন ধরি এখানে কাউ, কাউ একটা জাতির নাম বোঝাচ্ছে, অর্থাৎ এটা একটা কোনো জাতি, ম্যান, কাউ, হ্যান ইত্যাদি যে কোনো একটা জাতির নাম বোঝাতেও নাউন হয়। নাউন মানেই কোনো কিছুর নাম। এবার আসি আরেকটা উদাহরণ, টিম। টিম মানে হচ্ছে দল। এই দলটা বোঝাচ্ছে একটা মানে গুচ্ছ বা গ্রুপ। এখানে টিম মানে দল, এরকম যেমন আছে গ্রুপ, ক্লাস, এগুলো হচ্ছে একটা দলের নাম। তাহলে যেটাই হোক কিন্তু সেটা নাম, এখানে নামটাকে বোঝাচ্ছে। তাহলে এটা একটা হচ্ছে টিমটা একটা নাউন। তারপরে এই সুগার, সুগার একটা উদাহরণ দিয়েছি এই কারণে যে এটা বস্তুবাচক নাউনকে বোঝাচ্ছে। বস্তুবাচক বলতে আমরা জানি যে কোনো এমন একটা জিনিস যেটা ধরা ছোঁয়া যায় বা যেটাকে আমরা দেখতে পাই ইত্যাদি। তাহলে এখানে চারটা উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, এই চারটার প্রথমে একটু কথা বলি যে এই চারটে এমন এক ধরনের নাম যেগুলোকে আমরা দেখতে পাই, ধরতে পাই, ছুঁইতে পাই, অর্থাৎ এটা এক ধরনের নাউন। এগুলোকে বলা হয় একটা নাউন। আর আরেকটা হচ্ছে, এখানে উদাহরণ আমি আলাদা করে দিয়েছি, এটা হচ্ছে আরেকটা, অর্থাৎ এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক নাউন। এটা গুণবাচক নাউন এবং বাকিগুলো এটার সাথে তুলনা করে বাকিগুলোকে বলা হয় কনক্রিট নাউন। তাহলে আমরা বলতে পারি যে কনক্রিট নাউন হচ্ছে চারটা। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই কয়েকটা হচ্ছে কনক্রিট নাউন। অর্থাৎ নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে গুণবাচক আর একটা হচ্ছে নামবাচক। তো গুণবাচকের মধ্যে এটা হচ্ছে যেমন ধরেন অনেস্টি। অনেস্টি মানে হচ্ছে সততা। এটা একটা গুণের নাম বোঝাচ্ছে যেটা আমরা ধরতে, ছুঁইতে কিংবা দেখতে পাই না। তাহলে নাউন মানে হচ্ছে নাম, আর নামবাচক নাউন হচ্ছে দুই প্রকার, একটা গুণবাচক আর একটা হচ্ছে অগুণবাচক, অর্থাৎ কনক্রিট নাউন বলা হয়। এবং সেগুলোর মধ্যে থেকে আছে একটা প্রপার নাউন, মানে একটা মানে নাম ধরে যেটা ডাকা হয়, জাতিবাচক নাউন, তারপরে দল বা সমষ্টিবাচক, আর হচ্ছে বস্তুবাচক। তো এই হচ্ছে টোটাল নাউন। এবার আসি আমরা প্রোনাউনে। তাহলে প্রোনাউন কি জিনিস? প্রোনাউন হচ্ছে নাউনের বদলে কোনো একটা ওয়ার্ড। তাহলে এখানে যদি আমরা কোনো নামের বদলে কোনো ওয়ার্ড ব্যবহার করি সেটাকে বলা হয় প্রোনাউন। এখানে যেমন যদি আমার নাম আছে, ধরুন আমার নাম কামরুজ্জামান, আমার নামের বদলে আমি যদি লিখি আই, বা অর্থাৎ আমার নামের বদলে আমি আমাকে বলতেছি আই, তাহলে সেই আইটা হচ্ছে প্রোনাউন। ঠিক সেই রকম যদি একজনের নাম হয় ধরুন রানা, তাহলে রানার বদলে আমরা ওয়ার্ড ব্যবহার করতে পারি সে, এবং সে এর প্রোনাউন হচ্ছে হি। তাহলে এই হিটা হচ্ছে একটা প্রোনাউন। অর্থাৎ নামের বদলে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রোনাউন। এই প্রোনাউনগুলোর বিভিন্ন গঠন আছে। এগুলোকে বলা হয় সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পজিটিভ ফর্ম। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই আই মানে আমি, এটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ যে কাজ করে। এগুলো আমরা পরবর্তীতে পার্সন, অর্থাৎ পার্সনের মধ্যে আলোচনায় আসবে। তো যাই হোক, নামের বদলে যে ওয়ার্ড সেগুলো হচ্ছে প্রোনাউন। যেমন আই, মি, মাই, অর্থাৎ এটা আমার সম্পর্কে। আবার তোমার সম্পর্কে যখন বলা হয় এগুলোকে বলা হয় সেকেন্ড পার্সন। পার্সনে আমরা আলোচনা করব। ইউ তুমি, তোমার, হি সে, সি সে, কিন্তু এটা মেয়েকে বোঝায়। ইট কোনো জিনিস একটা বুঝালে তার বদলে ইট বসে। আর কোনো জিনিস হোক, ব্যক্তি হোক, বস্তু হোক, তাদের যদি অনেকগুলো বোঝায় তাদের নামের বদলে আমরা ব্যবহার করি দে। এগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন অল্প কয়েকটা এবং এখানে ব্যবহার করা হয়েছে মোটামুটি এগুলো, দুই চারটা আর বেশি থাকতে পারে, কিন্তু এগুলো পার্সন এ ব্যবহার আছে, এগুলো আমরা পরবর্তীতে আবার আলোচনা করব।
এবার আমরা আসি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কী জিনিস? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কোনো কিছুর দোষ, গুণ ইত্যাদি। অর্থাৎ আমরা যে নাউনের কথা বলি, নাউন মানে হচ্ছে নাম, নাম বুঝালে নাউন হয়, তারপরে নামের বদলে সেটা হয় প্রোনাউন। এই নাউন আর প্রোনাউন, এই নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বুঝালে সেইটা হয় অ্যাডজেক্টিভ। এবং এটা সবসময় কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। যেমন ধরুন এখানে লেখা আছে গুড, গুড মানে ভালো। এই ভালো কথাটা আমরা যখনই বলি এটা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বোঝায়। ব্যাড এগুলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। তারপরে নিউ মানে নতুন, অর্থাৎ কোনো নামের বা নাউনের প্রোনাউনের কেমন সেইটা অবস্থাটা প্রকাশ করে, নিউ নতুন। তারপরে এখানে আছে অটোক্র্যাটিক। অটোক্র্যাটিক মানে হচ্ছে স্বৈরাচারী, অর্থাৎ আমরা এটা একটা গুণের নাম বলতে পারি। স্বৈরাচারী একটা গুণ, এবং এটা কেমন গুণ, হয়তো বা ভালো বা মন্দ যে কোনো একটা গুণ হতে পারে, কিন্তু এটা কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। এক কথায় নাউন প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা যেটা বোঝায় সেটা হয় অ্যাডজেক্টিভ। এই নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বোঝানোর কথাটার জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি মডিফাই। মডিফাই মানে গুণান্বিত করা। আর এই অ্যাডজেক্টিভ এটার বাংলা অর্থ হচ্ছে বিশেষণ। তাহলে বাংলাতে যদি আমরা অর্থ অন্যগুলো করি সেটা হয় এরকম, নাউন মানে হচ্ছে কোনো কিছু নাম মানে বিশেষ্য, প্রোনাউন হচ্ছে নামের বদলে ওয়ার্ড, যেটাকে বাংলা অর্থ হচ্ছে সর্বনাম, আর অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ বা নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায়। এই উদাহরণগুলো আমরা এখানে ব্যবহার করেছি। এইবার আসি ভার্ব। ভার্ব কি? ভার্ব আমরা জানি ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া, অর্থাৎ কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায়। এখন এই ক্রিয়াটা আমরা যখন ব্যবহার করি তখন এটার বিভিন্ন গঠন থাকে, ক্রিয়ার বিভিন্ন গঠন থাকে। এর মধ্যে আমরা যখন দেখি যে একটা সেন্টেন্স বাক্য যখন তৈরি করি, সাবজেক্টের পর সাধারণত এই ভার্বগুলো ব্যবহার করে থাকি সাবজেক্টের পর। তো সাবজেক্টের পর বিভিন্ন গঠনে ব্যবহার হয়। এই ব্যবহারগুলো যদি আমরা চিন্তা করি তাহলে সেই ভার্বটাকে আমরা বিভিন্ন ধরনের পাই, এবং ধরনগুলোর মধ্যে আছে যেমন প্রথমত মানে ব্যাপক আকারে আলোচনায় গেলে সেটাতে ভার্ব দুই প্রকার, সেটা হচ্ছে ফাইনাইট, নন ফাইনাইট। আর ফাইনাইট ভার্ব আবার প্রধানত দুই প্রকার, সেটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব, আর আরেকটা হচ্ছে অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব। তো যাই হোক, সেগুলোর ব্যাপক আলোচনা আমরা পরে আসব। এখন এখানে আসি গো। গো মানে কোনো কিছু করা, হওয়া, যাওয়া, অর্থাৎ যাওয়া অর্থ বোঝাচ্ছে। ডিফিট পরাজিত করা বা কাউকে অবনত করা, তাহলে ডিফিট এটা কোনো কিছু করা বোঝাচ্ছে। রিফর্ম মানে সংস্কার করা, কোনো কিছু করা বোঝাচ্ছে। বি মানে হওয়া, কোনো কিছু হওয়া বোঝাচ্ছে। হ্যাভ মানে থাকা, অর্থাৎ কারো কোনো কিছু আছে এই রকম অর্থটা বোঝায়। আবার হ্যাভটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। বি ভার্ব, হ্যাভ ভার্ব, এই মডাল এগুলো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। হেল্পিং ভার্বগুলো মেইন ভার্বকে বা প্রিন্সিপাল ভার্বকে টেন্স গঠন এবং ভয়েস গঠনে সাহায্য করে। তাহলে হ্যাভ একটা, আরেকটা আছে মডাল, অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, উড, এইগুলো অর্থাৎ যেগুলো ব্যবহার করে এই মডালের পর, সাধারণত মডালের পর ভার্ব যখন মেইন ভার্ব বসে তখন ভার্বের এক নাম্বার বসে, অর্থাৎ এটাকে বলে প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম এক নম্বর ব্যবহার হয়। তো যাই হোক, ভার্বের বেসিক বিষয় হচ্ছে কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া, অর্থাৎ সাধারণভাবে কোনো ক্রিয়া বা কাজ সম্পাদন করা বোঝায়। এটা হচ্ছে ভার্ব। এরপর আসি অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে হচ্ছে ভার্বের দোষ, গুণ, অবস্থা, অর্থাৎ ভার্ব সম্পর্কে কোনো কিছু হওয়া বা ঘটা বোঝায়। এবং এই ধরনের ওয়ার্ড অর্থাৎ অ্যাডভার্ব আমরা দুটা বা তিনটা প্রশ্ন করে পাই, যেমন কখন, কোথায়, আরেকটা পাবো সেটা হচ্ছে কেন। অর্থাৎ ভার্বকে দিয়ে যদি আমরা চারটা প্রশ্ন করি,
ভার্বকে দিয়ে যদি আমরা 4টা প্রশ্ন করি, কখন, কোথায়, কিভাবে, আর হচ্ছে কেন, এই 4টা প্রশ্ন ভার্ব ধরে যদি আমরা এই 4টা প্রশ্ন করি, তাহলে যেটা উত্তর পাবো সেটাকেই বলা হয় অ্যাডভার্ব। যেমন আমরা যদি এখানে বলি গো মানে যাওয়া, এটা ভার্ব। ভার্বকে ধরে আমরা যদি প্রশ্ন করি, আমি যদি বলি যে কখন যাই, এই যে আই গো নাও, নাও মানে এখন। তারপরে গো দিয়ে যদি প্রশ্ন করি কোথায় যাই, কোথায়, তাহলে উত্তর যদি বলি হেয়ার, এখানে, তাহলে হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ ভার্বকে ধরে কখন, কোথায়, আরেকটা আছে কিভাবে। যেমন আই গো, আমি যাই, কিভাবে যাই, ইজিলি, তাহলে ইজিলিটা এখানে কিভাবে দ্বারা প্রশ্ন করে পেয়েছি। তারপরে আরও যদি আমরা প্রশ্ন করি কেন, আই, যেমন এখানে আমরা বলতে পারি আই ওয়াচ দ্য ভিডিও, আমি ভিডিওটা দেখি। যেমন এখন ভিডিওটা দেখছেন, এই ভিডিওটাকে আই ওয়াচ ভিডিও। এখন যদি বলি যে কেন, টু লার্ন। তাহলে যদি আমরা এইভাবে বলি যে আই ওয়াচ the video, I watch the video to learn English. তাহলে আমি ভিডিওটা দেখি, প্রশ্ন যদি করি আমি ভিডিওটা দেখি, এখানে যদি কেন দ্বারা প্রশ্ন করি, কেন, টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে, তাহলে টু লার্ন ইংলিশ এটা কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে এইভাবে ভার্বকে ধরে যে কোনো ভার্ব সেন্টেন্সে, ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স হয় না, তো এই ভার্বকে ধরে যদি কখন, কোথায়, কিভাবে প্রশ্ন করা হয়, তখন যে উত্তরগুলো পাই সেটা হয় অ্যাডভার্ব। তাহলে নাও, হিয়ার, ইজিলি, কুইকলি, স্লোলি ইত্যাদি অ্যাডভার্ব। এবার আসি আমরা প্রিপোজিশন। প্রিপোজিশন কথাটার অর্থ হচ্ছে পূর্বে অবস্থান। অর্থাৎ এই ওয়ার্ডগুলো এমন এক ধরনের ওয়ার্ড যেটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনটাকে ওই সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সংযোগ করে দেয়। তো এইগুলো সাধারণত একেবারে মুখস্থ করতে হয়, মনে রাখতে হয় যে প্রিপোজিশন কি কি আছে। তো নাও, অ্যাট, ইন, অফ, বাই, ফর, উইথ, উইদিন ইত্যাদি অনেক আছে। প্রিপোজিশনগুলো মুখস্থ করতে হয়। আর একটা জিনিস, এই প্রিপোজিশনের উপর ব্যাপক আলোচনা আছে, অর্থাৎ এসএসসি, এইচএসসি বা জেএসসি যে কোনো ক্লাসের জন্য প্রিপোজিশনের আলাদা ব্যবহার আছে, এই জন্য ব্যাপক আলোচনার প্রয়োজন হয়। তো যাই হোক, পরবর্তীতে আমরা আলোচনা করব। এখন প্রিপোজিশন সম্পর্কে জাস্ট উদাহরণ হিসেবে এখানে কয়েকটা দিয়েছি, যে টু, অ্যাট, ইন, অফ, বাই, ফর ইত্যাদি। এবার আসি আমরা কনজাংশন। কনজাংশন কথাটার অর্থ হচ্ছে সংযোগ, অর্থাৎ যোগ করা। কোনো দুইটা ওয়ার্ড মানে শব্দ অথবা দুইটা সেন্টেন্স, এটাকে যখন আমরা যোগ করে বলি, অর্থাৎ আমরা বলি যে হি কামস অ্যান্ড গো, সে আসে এবং যায়। এখানে দুইটা ওয়ার্ড, অর্থাৎ সে আসে এবং সে যায়, দুইটা কথাকে যুক্ত করেছে এরকম। যেমন রহিম অ্যান্ড করিম, এখানে রহিম এবং করিমকে যুক্ত করেছে। তাহলে অ্যান্ড দ্বারা এটা যুক্ত হয়, অ্যান্ড, বাট, অর। আর বাট দ্বারা দুইটার বিপরীত অর্থটা প্রকাশ করে, অর দ্বারা এটা অথবা ওইটা, অর মানেই অথবা। তাহলে অ্যান্ড, বাট, অর, আরও আছে যেমন সো, তারপরে বিকজ, এগুলো যেটাই থাকে, এগুলো যেটাই থাকুক সেটা একটা মানে দুইটা ওয়ার্ড বা দুটো সেন্টেন্সকে যুক্ত করে। তাহলে অ্যান্ড, বাট, অর, সো, বিকজ ইত্যাদি উদাহরণ হিসেবে দিলাম। কনজাংশনের কাজই হচ্ছে সংযোগ বা যুক্ত করা। এইবার আমরা পরবর্তীটাতে যাই, সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কথাটার অর্থই হচ্ছে বিস্ময়সূচক কোনো ওয়ার্ড। অর্থাৎ আমরা যে ওয়ার্ডই ব্যবহার করি না কেন, যে কোনো একটা ওয়ার্ড ব্যবহারের পর যদি সেই ওয়ার্ডটার সাথে বিস্ময়সূচক চিহ্ন থাকে, তাহলেই সেটা হয় বিস্ময়সূচক পার্টস অফ স্পিচ, অর্থাৎ ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশনটা হতে গেলে অবশ্যই বিস্ময়সূচক ওয়ার্ড লাগে। তো সাধারণত আমরা বিস্ময়সূচক ওয়ার্ড হিসেবে এগুলোই ব্যবহার করি, যেমন হুররা, সে জয় লাভ করলো, এরকম হুররা। তারপরে ব্র্যাভো মানে হচ্ছে সাবাস, বাঙালিরা জয় লাভ করেছে। তারপরে ফাই, ফাই আমরা সাধারণত ফাই শব্দটা দিয়েও করতে পারি,
যে একটা দিয়েও করতে পারি, এখানে দুটো লিখেছি। ফাই মানে হচ্ছে সি, আমরা যখন বলি তখন গভীরতা বোঝানোর জন্য সি সি আমরা কথাটা বলি। ফাই মানে হচ্ছে সি, আর এটা একসাথেই বলি সি সি দিয়ে বিশেষসূচক চিহ্ন যদি হয় সি সি, এরকম অর্থটা বোঝায়। তারপরে আমরা বলি হাই, হাই করিম, এরকম হাই দিয়ে বিশেষসূচক চিহ্ন হয়। তারপরে আমাদের যদি কোনো দুঃখ বিষয়ে কোনো কিছু আসে, আলাস হাই হাইরি আমার গেল, এইরকম দিয়ে বিশেষসূচক চিহ্ন শেষে দিতে হয়। এটা প্লাস দিয়েছি মানে এটার সাথে বিশেষসূচক চিহ্ন হয়। আর যেটা বললাম যে কোনো একটা ওয়ার্ডের পিছনে যদি বিশেষসূচক চিহ্ন থাকে তাহলে ওটাই হচ্ছে ইন্টারজেকশন, যেখানে আমরা এইটা দেখতে পাবো। তাহলে এই পর্যন্ত মোটামুটি হচ্ছে পার্টস অফ স্পিচের আলোচনা। অর্থাৎ পার্টস অফ স্পিচ বলতে আমরা বুঝি 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রতিটার অর্থটা আমি মুখে বললাম, আপনারা লিখে নিতে পারেন। নাউন মানে হচ্ছে কোনো কিছু নাম, তারপরে প্রোনাউন হচ্ছে বাংলায় যেটাকে বলে সর্বনাম, তারপরে অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ, অর্থাৎ দোষগুণ বোঝাবে। ভার্ব হচ্ছে ক্রিয়া, তারপরে অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, এই ক্রিয়া বিশেষণ অর্থাৎ এটা ভার্বকে মডিফাই করে। প্রিপোজিশন হচ্ছে সম্বন্ধ সূচক অব্যয়, এটাকে বলা হয় সম্বন্ধ সূচক অব্যয়। তারপর কনজাংশন হচ্ছে সংযোজক অব্যয়, সংযোজক। আর ইন্টারজেকশন হচ্ছে বিস্ময় সূচক, বিস্ময় সূচক। তাহলে এই হচ্ছে মোটামুটি 8 প্রকারের পার্টস অফ স্পিচ। আমরা যে কোনো একটা সেন্টেন্স, যে সেন্টেন্সটাতে যখনই যাব সেই সেন্টেন্সের মধ্যে এই পার্টস অফ স্পিচগুলো পাবো। এমনও হতে পারে যে কোনো একটা সেন্টেন্সের সবগুলো ওয়ার্ড একসাথে আছে, এমন একটা সেন্টেন্স আমি এই মুহূর্তে উদাহরণ দেব। কিন্তু এটা মনে রাখতে হবে যে একটা সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচ প্রতিটা ওয়ার্ড হয় পার্টস অফ স্পিচ। তাহলে এখানে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করলাম প্রতিটাই এক একটা পার্টস অফ স্পিচ। একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড আমরা পাই এই প্রতিটা ওয়ার্ডে হয় পার্টস অফ স্পিচ। তাহলে আমরা যদি সংজ্ঞায় বলি পার্টস অফ স্পিচ কাকে বলে, এভরি ওয়ার্ড ইউজড ইন এ সেন্টেন্স ইজ কল্ড পার্টস অফ স্পিচ। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা প্রতিটা ওয়ার্ডকেই বলা হয় পার্টস অফ স্পিচ। এখন আমাদের কাজ হবে এই যে একটা সেন্টেন্সে ব্যবহার করে প্রতিটা ওয়ার্ড যে পার্টস অফ স্পিচ হয়, এইটা একটু একটা সেন্টেন্স ব্যবহার করে আমরা দেখব যে প্রতিটা ওয়ার্ড পার্টস অফ স্পিচ হয় কিনা। আমি সময় সংক্ষিপ্ত করার জন্য এখানে আগে থেকে লিখে রেখেছি। ঠিক আছে, আমরা এইবার সেন্টেন্সটাতে আসি। ওকে, আমি যে সেন্টেন্সটা লিখেছি এখানে লক্ষ্য করুন, ব্রাভো মানে হচ্ছে সাবাস। আমরা এই সাবাসটা কখন দিয়েছি আমরা সবাই জানি, বাংলাদেশ নতুনভাবে জন্ম নিয়েছে। এরপর আমরা আসি আওয়ার মানে আমাদের, স্টুডেন্টস ছাত্রছাত্রীরা, আমাদের যে ছাত্রছাত্রীরা যেটাকে আমরা বলি বৈষম্য বিরোধী ছাত্রছাত্রী, এই ছাত্রছাত্রীরা কি করেছে, হ্যাভ মানে এটা হেল্পিং ভার্ব বলা হয়, ভার্ব যেটাই হোক। তারপরে ডিফিটেড, এটা একটা পরাজিত করা, এটা হচ্ছে ভার্ব। তারপরে আসে ডিফিট মানে পরাজিত করা। প্রশ্ন যদি করি কাকে পরাজিত করলো, অটোক্র্যাটিক গভর্নমেন্ট, দ্য অটোক্র্যাটিক গভর্নমেন্ট। এখানে অটোক্র্যাটিক এটা একটা ওয়ার্ড, তারপরে গভর্নমেন্ট একটা ওয়ার্ড। তারপরে আসি এখানে দেখছি আমরা যে অ্যান্ড, এটা একটা ওয়ার্ড, এবং তাহলে এখানে অর্থটা যে আমাদের ছাত্রছাত্রীরা পরাজিত করেছে স্বৈরাচারী সরকারকে। অ্যান্ড এবং নাও এখন কি হলো, এখন কি হচ্ছে, এখন তারা আর রিফর্মিং, তারা গঠন করছে। রিফর্ম মানে গঠন করা, পুনর্গঠন করা, অর্থাৎ কোনো কিছু হারিয়ে গেলে সেটাকে পুনর্গঠন করা বা কোনো অগোছালো জিনিসকে সাজিয়ে লেখা, পুনর্গঠন করা। তাহলে রিফর্মিং এরা এখন সংস্করণ করছে কি করার জন্য, বা বলি যে যদি বলি যে কেন, টু মেক এ নিউ বাংলাদেশ, টু মেক এ নিউ বাংলাদেশ মানে নতুন একটা বাংলাদেশ তৈরি করার জন্য। তাহলে এটার পুরো অর্থটা হচ্ছে হুররা, মানে হুররা আমাদের ছাত্রছাত্রীরা স্বৈরাচারী সরকারকে পরাজিত করেছে এবং এখন তারা
একটা নতুন বাংলাদেশ তৈরির সংস্করণের কাজ করছে। এটা হচ্ছে একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে ওয়ার্ডটা ব্যবহার হচ্ছে ব্রাভো দিয়ে বিশেষসূচক চিহ্ন। এর মানে কি? এইটার অর্থটা হচ্ছে এটা আশ্চর্য বোঝাচ্ছে। তাহলে আশ্চর্য বোঝালে সেটা হয় ইন্টারজেকশন, এবং তার সাথে বিশেষসূচক চিহ্ন থাকলে আমাদের কিচ্ছু চেনার দরকার নেই, যে বিশেষসূচক চিহ্ন আছে মানেই এটা হচ্ছে ইন্টারজেকশন। তাহলে এখান থেকে আমরা পেলাম কি পেলাম? এই যে 8 নাম্বার। তাহলে এটা হচ্ছে 8 নাম্বার। এরপর আসি আওয়ার। আওয়ার মানে আমাদের। আমাদের বলতে আমরা বাংলাদেশে তো অনেক লোক আছি, আমি আছি, কামরুজ্জামান, আপনি আছেন, আপনার নামে সবাই সবার নামে আছে, কিন্তু প্রত্যেক নামের বদলে, সেই নামগুলোর বদলে একটা ওয়ার্ড ব্যবহার করা হয় যে আমরা। এই আমরা, উই, এবং উই এর এটাকে বলা হয় আওয়ার, পজিটিভ আওয়ার। তো যাই হোক, আওয়ার হচ্ছে নামের বদলে ওয়ার্ড ব্যবহার করা ওয়ার্ড। তো এটা হচ্ছে প্রোনাউন। আওয়ার হচ্ছে প্রোনাউন, এই যে এখানে আছে প্রোনাউন আওয়ার। তাহলে এটা কত নাম্বার? এটা হচ্ছে 2 নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে প্রোনাউন। এরপর আসি স্টুডেন্ট, ছাত্রছাত্রীর নাম বোঝাচ্ছে, এটা নাউন। তারপর আসি আমরা হ্যাভ। হ্যাভটা আসলে হেল্পিং ভার্ব, কিন্তু এখানে হ্যাভ এবং ডিফিটেড দুটো মিলেই যদি বলি, মেইন ভার্ব বলি বা যে কোনো বলি, মূল কথা হচ্ছে ভার্ব। তাহলে এই দুটোই হচ্ছে ভার্ব। এরপর আসি দাটা হচ্ছে আর্টিকেল, আমরা মূলত জানি এ অ্যান্ড দি, কিন্তু এখানে দায়ের আসলে এটাও একটা পার্টস অফ স্পিচ হয়, সেটা আমি একটু গভীরভাবে বোঝার পর ক্লিয়ার হবে আপনাদের। এই জন্য এখন আমি শুধু লিখে রাখলাম যে এটাও এক ধরনের পার্টস অফ স্পিচ। তবে যদি জানতে চান এখানে লিখলাম অ্যাডজেক্টিভ। এটাও এক ধরনের অ্যাডজেক্টিভ, কিন্তু এই অ্যাডজেক্টিভের পর এখানে যেটা আছে আমরা এটাকে আগে জানি, এটা ধরে নেন যে আর্টিকেল। তারপরে এখানে হচ্ছে গভর্নমেন্ট, এটা হচ্ছে সরকার, এটা একটা নাম বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে নাউন, এবং নাউন মানে এটা হচ্ছে 1 নাম্বার। এরপর এটা আমি কেন আগে দিলাম যে এটা হচ্ছে নাউন, এই নাউনটা হচ্ছে গভর্নমেন্ট। তো এই গভর্নমেন্টকে মডিফাই করছে এই ওয়ার্ডটা, বা সরকারের দোষগুণ অবস্থা বুঝাইছে। কেমন? স্বৈরাচারী। তাহলে সরকারের দোষগুণ অবস্থা মানে নাউনের দোষগুণ অবস্থা, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ চিনলাম, এবং সেটা অ্যাডজেক্টিভ কত নাম্বারে আছে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাম্বার 3-তে। এখানে 3 নাম্বার পেলাম। তারপরে আসি অ্যান্ড মানে হচ্ছে এবং, যেটা দুইটা, এখানে দুইটা সেন্টেন্স আছে। একটা হচ্ছে আমাদের সরকারকে, এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে, এবং আরেকটা নতুন বাংলাদেশ গঠন করছে এখন। এই দুটো বাক্যকে সংযোগ করেছে, এটা হচ্ছে কনজাংশন, এটাকে বলা হয় কনজাংশন। নাও মানে এখন। প্রশ্ন যদি করি কখন এই পরাজিত করেছে, কখন, এখন, অথবা কখন গঠন করছে, এটা যদি বলি এখন, তাহলে এই এখন, কখন, কখন, কোথায়, কীভাবে তারা প্রশ্ন করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। এটা হচ্ছে অ্যাডভার্ব। এরপর আসি, এটা হচ্ছে প্রোনাউন। এটা হচ্ছে প্রোনাউন মানে দে, মানে তারা, প্রোনাউন। এগুলো হচ্ছে ভার্ব। এই টু মেক, এখানে টু মেক মানে হচ্ছে কেন, তৈরি করতে, কি তৈরি করতে সেটা আরও পরে আসতেছে। তো আমরা কেন প্রশ্নের উত্তর করে এটা পাচ্ছি। আর এখানে যদি এটা আলাদা করে বলি, এটা হচ্ছে আর্টিকেল। এখন আসি নিউটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এটা হচ্ছে বাংলাদেশকে মডিফাই করছে। এটা হচ্ছে বাংলাদেশটা নাউন, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ভার্ব, কিন্তু নাম্বার দিচ্ছি না আমি, এখানে নাম্বার দিলাম না একটাও, সরি। তাহলে অ্যান্ডটা কনজাংশন বলতে বোঝায় 7 নাম্বার, আর নাউটা বলতে অ্যাডভার্বকে বোঝায় 5 নাম্বার। তারপরে আসি, প্রোনাউনটা আসছে 2 নাম্বার। তারপরে এটা হচ্ছে ভার্ব হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বার। তারপরে হোয়াই দ্বারা প্রশ্ন করে অ্যাডভার্ব, এটা হচ্ছে 5 নাম্বার। তারপরে আর্টিকেল আমরা দিচ্ছি না, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে নাম্বার 3। তারপরে বাংলাদেশ, এটা হচ্ছে নাম্বার 1। তাহলে আমরা যদি টোটাল হিসাব করি যে 1, 2, 3, 4, 5, আরেকটা কি পেলাম না, 6 লিখিনি, 6 কি প্রিপোজিশন, সরি, এখানে প্রিপোজিশনটা উল্লেখ করিনি আমি, এই যে এখানে এটা দ্বারা যুক্ত আছে, এটা হচ্ছে 6 নাম্বার প্রিপোজিশন। টু, ইন, অন, অ্যাট, অফ, এগুলো হচ্ছে প্রিপোজিশন 6। আর একটা হচ্ছে নাম্বার 7 অ্যান্ড, এবং সর্বশেষ হচ্ছে 8। অর্থাৎ 1, 2, 3, 4, 5, এরপর আসছে 6, আর হচ্ছে 7, 8। এই তাহলে আমরা দেখলাম যে একটা সেন্টেন্স, সাধারণভাবে একটা সেন্টেন্স, এটা অবশ্যই একটু বড় হয়েছে, কারণ সবগুলো পার্টস অফ স্পিচ যখন একটাতে বোঝানো হয় তখন সেন্টেন্সটা একটু বড় করে লিখতে হয়, সবগুলো পার্টস অফ স্পিচ যেহেতু
এর মধ্যে যুক্ত করতে হয়। তাহলে আমরা দেখলাম যে যে কোনো একটা সেন্টেন্স, যে সেন্টেন্সের মধ্যে আমরা পার্টস অফ স্পিচগুলো পাই, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে প্রতিটা ওয়ার্ড হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। আজকে আমাদের মূল আলোচনার বিষয় ছিল পার্টস অফ স্পিচ বা বাংলায় বলে পদ। আর একটু উদাহরণ আমি এখানে খাটাতে চাই যে পার্টস অফ স্পিচ কেন আমাদের ভালো করে জানতে হয়। কারণ একটা সেন্টেন্সকে ভালোভাবে চিনতে গেলে, যেমন ধরুন একটা আমি বলি যে ধরুন একটা সাইকেল, একটা সাইকেলকে আমরা চিনি সহজে যে এটা সাইকেল, কিন্তু এই সাইকেলটার প্রতিটা পার্টসকে যে ভালোভাবে চিনে, যে ভালোভাবে গঠন করতে পারে যে এই পার্টস দিয়ে এই সাইকেলটা তৈরি করা হয়, এই পার্টসগুলো এইভাবে টাইট দিতে হয়, এইভাবে কাজ করতে হয়, তো সব পার্টসগুলো যে জানবে, যে এগুলো চিনে জেনে এগুলোকে সঠিকভাবে একটা মানে মানে সাইকেল তৈরি করতে পারবে, সে কিন্তু সেই সাইকেল তৈরি করতে একটু মজা পায় বা তাকে ভালো লাগে যে এটা আমি তৈরি করতে পারছি, একটা আমি সাইকেল তৈরি করতে পারছি। অতএব মেকার যেমন বিভিন্ন পার্টস চিনে তার সাইকেল তৈরি করে একটা মজা পায়, ঠিক সেই রকম আমরা আমাদের গ্রামার শিখে স্টুডেন্টরা যারা ভালো করে গ্রামার বা পার্টস অফ স্পিচ শিখে একটা সেন্টেন্স ভালোভাবে তৈরি করতে পারে তার নিজের মতো করে, তখন তার কাছে একটা আনন্দ আসে যে আমি ইংলিশ ভালো করে জেনেছি। অতএব ইংলিশ গ্রামারকে ভালোভাবে জানা এবং সেই জানার উপর ভিত্তি করে মানে অর্থপূর্ণ সঠিক গঠনে বাক্য তৈরি শেখার জন্য পার্টস অফ স্পিচের কোনো বিকল্প নেই। অতএব আমরা পার্টস অফ স্পিচ শিখলাম, এরপর বিভিন্ন ওয়ার্ডগুলো কীভাবে শিখতে পারি এরপর আরেকটা নেক্সট কোনো ক্লাসে আমি আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ভিডিওটা সাবস্ক্রাইব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি সহজে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।